বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি যেন মিউজিক্যাল চেয়ার। মিরাজ থাকছেন নাকি নতুন করে দায়িত্ব পাবেন লিটন কিংবা শান্ত, সেটা বুধবারের বোর্ড সভায় হতে পারে সিদ্ধান্ত। কর্তাদের এই মিটিংয়ে ক্যাপ্টেন্সি ইস্যু সহ বেশ কটা গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে, বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। বন্ধু তুমি শত্রু, সতীর্থ কি শত্রুতে রূপ নেবে? ক্যাপ্টেন্সি হারানো, পাওয়া না পাওয়া ইস্যুতে নানা দেশে দেখা গেছে অনেকের মধ্যে, অনেক প্লেয়ারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। এই যে শান্ত, মিরাজ, লিটনের এই দারুণ মুহূর্তটা 2 বছর আগের ফুটেজ। এমন মুহূর্ত, এমন অবস্থা সামনের দিনগুলোতেও তাদের মাঝে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভক্তরা, সবাই। কারণ তারা যদি এরকম স্বস্তিতে থাকে, আনন্দে থাকে, তাহলে লাভটা হবে বাংলাদেশের ক্রিকেটের। 22 গজে বাংলাদেশ আরও দুর্দান্ত ক্রিকেট খেলবে। তবে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, মিউজিক্যাল চেয়ারের মতো ওয়ানডে ক্যাপ্টেন্সিটা 2022-এর শেষে তামিম অসুস্থ হওয়ায় লিটনের ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারতকে হারিয়েছিল ওয়ানডে সিরিজে বাংলাদেশ। 2023-এর শেষে শান্ত ক্যাপ্টেন্সি পেয়ে গেল। 2024-এর শেষ থেকে মিরাজও গত 1-1.5 বছরে ক্যাপ্টেন্সি করেছে ওয়ানডের। অর্থাৎ এই তিনজনের মধ্যে ওয়ানডের ক্যাপ্টেন্সি ঘুরছে। মিরাজ গেল কয়েকটা সিরিজে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ পাকিস্তানকে, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে বেশ কয়েকটা সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজকে। তারপরে মিরাজের ক্যাপ্টেন্সিতে সন্তুষ্ট না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা কিন্তু এই বিসিবিতে আসলে মিরপুর অঞ্চলে শোনা যাচ্ছে আসলে নানা রকমের খবর। যেটা জানা গেছে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা, সেখানে মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেয়া হতে পারে। কারণ লিটন কুমার দাস যেহেতু টি-20-র ক্যাপ্টেন্সি করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের সেই তত্ত্ব থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ লিটন যেহেতু ছোট ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন, হোয়াইট বল ক্রিকেট, আরেকটা হোয়াইট বল ক্রিকেট, অর্থাৎ ওয়ানডে ফরম্যাটেও লিটন কুমার দাসকে ক্যারি করতে চায় তামিম ইকবালের বোর্ড, এমনটাই শোনা যাচ্ছে। লিটনের জন্য দল গোছানো ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটা অনেকটা কাছাকাছি, সিমিলার প্লেয়াররাই খেলে। ক্যাপ্টেনের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধা হবে। বোর্ড কর্তাদের অনেকেই নাকি লিটনকেই প্রায়োরিটি দিচ্ছেন বা তাদের পছন্দের তালিকায় লিটনই এগিয়ে আছেন। বোর্ড মিটিংয়ে শুধু এই ক্যাপ্টেন্সি ইস্যু না, পাশাপাশি আরও বেশ কয়েকটা এজেন্ডা থাকবে। জাতীয় দলের ব্যাটিং কোচকে আশরাফুল থাকবেন না, বোর্ড কর্মকর্তারা অন্য কাউকে ভাবছেন নাকি বিদেশি কাউকে আনা হবে, সেটাও আসলে আলোচনা হতে পারে। পাশাপাশি ভারত সিরিজ ইন্ডিয়ার বাংলাদেশে আসার কথা গেল বছর সেপ্টেম্বরে, সেটা 1 বছর পিছিয়ে এই বছরে সেপ্টেম্বরে আনা হয়েছে। ভারত কি বাংলাদেশে আসবে? বাংলাদেশের বিপক্ষে 3টা ওয়ানডে, 3টা টি-20 খেলবে। শোনা যাচ্ছে যে ভারত একটা শহরেই, অর্থাৎ একটা ভেন্যুতেই খেলতে চায়, আবার হয়তো একটা ফরম্যাটেই খেলতে চায়, এমন অনেক কিছু কানাঘুষা আছে। বিসিসিআইয়ের সাথে বিসিবির একটা যোগাযোগ আছে, সেটাও হয়তো এই বোর্ড মিটিংয়ে বোর্ড কর্মকর্তাদের সাথে আলোচনা হতে পারে। যেহেতু তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট, তিনি আবার ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, সো তিনি হয়তো অন্য বোর্ড কর্মকর্তাদের জানাতে পারেন বা সাজেশন নিতে পারেন বা আইডিয়া নিতে পারেন বা এই সিরিজটা আয়োজন করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই বিষয়গুলো বোর্ড সভায় আলোচনা হবে। কারণ ভারত যদি বাংলাদেশে আসে, সেটা 2 ফরম্যাট হোক, 1 ফরম্যাট হোক, ভারত আসলে কিন্তু ক্রিকেটারদের লাভ, ক্রিকেট বোর্ডের লাভ। তবে বলাই যায় বুধবারের বোর্ড সভায় সবচেয়ে বড় আলোচনাটা হবে ওয়ানডের ক্যাপ্টেন্সি নিয়ে। মিরাজ থাকছেন নাকি লিটনকে দেওয়া হবে, নাকি আউট অফ দ্য বক্স শান্ত চলে আসবেন? সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নাহিদ রানাতেই বাংলাদেশ টেস্ট দলের চেহারাই বদলে যায়। প্রতিপক্ষ ব্যাটিং লাইনের কাছে স্বাভাবিকভাবেই মেলে বাড়তি সমীহ, কিন্তু সেই নাহিদ রানাকেই অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারছে না বাংলাদেশ। আফসোস কি হচ্ছে ওকে জিম্বাবুয়েতে খেলা নয়, আফসোসের আগুনে পুড়ে কি এড়ানো যাচ্ছে দায়বদ্ধতা? রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক টাফ টাইম যায়। তো সেই হিসাবে আমরা অনেক দিন পরে যাচ্ছি ওখানে খেলতে। যে আমরা আগে যখন খেলেছি তখন উইকেটটা, দারুণ উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো। অনেকদিন পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু আসলে কতদিন পরে? টেস্ট খেলতে তো এর আগে একবারই গিয়েছিল 2003 সালে। 2 ম্যাচেই খালেদ মাহমুদ সুজনের দল হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে টেস্ট ক্রিকেটের বাইরে কিন্তু এরপর টাইগারদের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা হয়েছে। ব্রিসবেনে 2015 বিশ্বকাপের একটা ম্যাচ ছিল স্বাগতিকদের বিপক্ষে, আর এর আগে 2008 সালে একটা ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল বাংলাদেশ। বাস, এন্ড অফ লিস্ট। কিন্তু সেই বাংলাদেশের চেহারা বদলেছে। ক্রিকেটের যে কোনো সুপার পাওয়ারকে বলে কয়ে হারিয়ে দিতে পারে বটে, খেলা ঘরের মাঠে হলে তো চোখ বন্ধ করেই টাইগাররা ফেভারিট। তবে টেস্ট দলটার আছে একটা এলিট শেপ। তার পেছনে অন্যতম কারণ নাহিদ রানা, দ্য আলটিমেট সুপার এক্সপ্রেস বোলার, যে এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি এভারেজ গতিতে বল ছুটছে। এবছর ইংলিশ স্টার মার্ক উডকে টক্কর দিচ্ছে সমানে সমান। ইনজুরির যে কোনো খেলোয়াড়ের হতে পারে, যে কোনো প্র্যাকটিসে হতে পারে, এখন ম্যাচে হচ্ছে, এমনিও হতে পারে। তো সেই সময় এটা একটা অ্যাক্সিডেন্টের মতো হতে পারে, কারণ ইনজুরি হয়ে গেছে, এখন রিকভারি করতে হবে। তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করে ওকে খেলিয়েছে,
এটা টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা এই উত্তরটা আশা করতে অবশ্যই মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এটা আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। গতির ঝড় তুলে রানা যখন ছুটছিলেন, আলোচনাটা সামনে এসেছে তখন থেকেই চাপাই এক্সপ্রেসের উপর একটু বেশি কি প্রেসার দেয়া হচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়া ট্যুরের আগে কেন জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের লোড নিতে হলো রানাকে। এ ধরনের সিরিজে তো এমন রিস্কি বোলারদের রেস্টই দেয়া হয় সবখানে। রানার ক্ষেত্রে সেই পথেই টাইগার ম্যানেজমেন্ট যে একদম হাঁটেনি তাও নয়। জিম্বাবুয়েতে রেস্টও পেয়েছেন, তারপরও ইনজুরিতে উঠতে পারছেন না অস্ট্রেলিয়ার ফ্লাইটে। একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন প্রধান নির্বাচক। আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো। মানে আপনি যদি ফার্স্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে, সেটা কিন্তু ভালো নয় বোলার জন্য। যা গেছে তা তো গেছেই, কিন্তু স্পেশাল বোলার নাহিদ রানা কি আর কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ পাবেন? প্রধান নির্বাচক হাবিবুল বাশার নিজেই সুযোগ পেয়েছিলেন একবারই, পরেরটা আসতে আসতে তিনি হয়ে গেছেন চিফ সিলেক্টর। যে কোনো খেলার জন্য ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার। সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাঠে যে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। খালিদ জামিল, একাত্তর। ফুটবল উন্মাদনায় এবার আরো কাছে বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক। নেইমার জুনিয়র, রোনালদিনিও, গাউচোর পর এবার ইয়াংস্টার কাওয়ান বাসিলকে বাংলাদেশের জার্সি তুলে দিয়েছেন শাহনুর রুমেন। আর বাংলার এমন ফুটবল পাগলামিতে মুগ্ধ সান্তোস অনূর্ধ্ব 15 দলের এই তারকা ব্রাজিলকে সাপোর্ট করায় বাংলাদেশিদের জানিয়েছেন ধন্যবাদ। হাসান সজীবের রিপোর্ট। না, চোখকে বিশ্বাস করতেই হবে, এটা কোনো এআই এর কারসাজি নয়, এটাই বাস্তব। ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ সুপারস্টার কাওয়ান বাসিল গায়ে জড়িয়ে বাংলাদেশ। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে ব্রাজিলকে ঘিরে কোটি সমর্থকের পাগলামি বারবার আলোচনায় এসেছে। সেই ভালোবাসাকেই আরো এক ধাপ কাছে টেনে আনলেন কাওয়ান বাসিল। দুই দেশের পতাকা আর ফুটবল প্রেমকে এক জার্সিতে ধারণ করে দিলেন মেসেজ, ফুটবল মানুষকে এক করে। আর সেই এক করার কাজটি নীরবে করে যাচ্ছেন ব্রাজিলে বাংলাদেশি সন্তান ফটো জার্নালিস্ট শাহনুর রুমেন। শাহনুরের হাত ধরে এর আগে বাংলাদেশের জার্সি পৌঁছেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, কিংবদন্তি রোনালদিনিও, গাউচো সহ আরো অনেক তারকার হাতে। সেই ধারাবাহিকতা এবার যুক্ত হলো ব্রাজিলের ভবিষ্যতের অন্যতম বড় সম্ভাবনার নাম কাওয়ান বাসিল। সম্প্রতি ৭১ টেলিভিশন খেলাযোগের এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এসেছিল এই বিস্ময় বালকের গল্প। সান্তোসের এই তরুণকে নিয়ে ব্রাজিলের প্রত্যাশা অনেক। বয়সভিত্তিক ফুটবলের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে আগামী দিনে সেলেসাও নেইমার হিসেবে দেখছেন। এবার তার গায়ে অ্যাডভার্গোর তৈরি বিশেষ জার্সি। Obrigado ao pessoal de Bangladesh aí pelo carinho. বাংলাদেশের মানুষকে অনেক ধন্যবাদ আমাদের প্রতি এত ভালোবাসা ও সমর্থন দেখানোর জন্য। আসুন সবাই মিলে ব্রাজিলকে সমর্থন করি। যেমন আপনারা আমাদের সমর্থন করেন, তেমনি আমরাও আপনাদের জন্য শুভকামনা জানাই। চলুন একসঙ্গে ব্রাজিলের পাশে থাকি। আপনাদের এই ভালোবাসার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ। Vamos pra cima, muito obrigado aí pelo carinho. হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটি দেশের মানুষের প্রতি এমন আন্তরিক কৃতজ্ঞতা, এটাই ফুটবলের সবচেয়ে সুন্দর দিক। ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, কিন্তু ভালোবাসার ভাষা এক। বাংলাদেশের মানুষের সেই ভালোবাসার জবাব দিলেন ব্রাজিলের ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা কাওয়ান বাসিল। আর সেই ভালোবাসার গল্পই হয়তো একদিন নতুন এক ইতিহাস হয়ে থাকবে। হাসান সজীব, ৭১। ফ্রান্সের ফুটবলে এসে গেল সেই মাহেন্দ্র খন। জাতীয় দলের দায়িত্বটা বুঝে পেলেন জিনেদিন জিদান, হয়ে গেল অফিসিয়াল সাইনিংটাও। 2030 সাল পর্যন্ত ফরাসিদের ডাগ আউটে দাঁড়াবেন জিদান। চুক্তির মেয়াদ আপাতত ওটুকুই। দেশম অধ্যায়ের পর দারুণ কিছুর অপেক্ষায় ফ্রান্স। আবু নামের রিপোর্টে বিস্তারিত। চোখ বন্ধ করে জিনেদিন জিদানকে নিয়ে ভাবুন, আপনার চোখে ঠিক কোন ছবিটা ভেসে উঠবে? ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল কিক দেখে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে নিজের চুল কম থাকা মাথায় হাত বোলাচ্ছেন, নাকি 2006 বিশ্বকাপের সেই হিস্ট্রিক্যাল ফাইনাল ইতালির বিপক্ষে জিদানের ক্যাপ্টেন্সিতেই খেলছিল ফ্রান্স, সেখানেও আলোচনায় তার চুল কম থাকা মাথা। সেটা দিয়েই আঘাত করলেন ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে। দেখলেন সেই বিরল রেড কার্ডগুলোর একটা, যেটা দেখানো হয়েছিল কোনো বিশ্বকাপের ফাইনালে।
তারপর কেটে গেছে গুনে গুনে 20 বছর। প্যারিসের আইফেল টাওয়ারের পাশ দিয়ে সেইন নদীর জল গড়িয়েছে অনেক। সাফল্যের চূড়ায় থাকতেই সেরেছেন রিয়াল মাদ্রিদের চাকরি। এরপর একদম উধাও, কোথাও নেই জিনেদিন জিদান। এবারে চোখ খুলুন, এই ছবিগুলো দেখুন। চোখ বন্ধ অবস্থায় জিদের যেই ছবিগুলো কল্পনা করেছিলেন সেগুলোর তুলনায় এগুলো কম ঐতিহাসিক নয়। রাস্তায় নেমে এসেছে ফরাসিরা। না, কোনো প্রোটেস্ট নয়, এই বের হওয়াটা একটা অভিনন্দন জানাতে। দ্য ম্যান, দ্য মিথ জিনেদিন জিদান ফ্রান্স ফুটবলের কোচ হতে ঠিক কতটা খুশি হয়েছে দেশটার ফুটবল ফ্রিক মানুষ। ফিরে এসেই জিদান জানালেন এতদিন কোথায় ছিলেন। জিদান আসলে ছিলেন অপেক্ষায়, এই দিনটার অপেক্ষায়। ফ্রান্সের কোচ হবেন বলেই 5টা বছর ছিলেন অপেক্ষায়। ব্যাপারটা আগে থেকে ওপেন সিক্রেট ছিল। দেশম দায়িত্ব ছাড়লে জিদান সেই জায়গাটা নেবেন। বিশ্বকাপের পরই যখন গুড বাই জানালেন দেশম, তখন থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল জিদানকে ফেরানোর। আর সেটা আলোর মুখও দেখলো। অফিসিয়াল ঘোষণা আসলো, জিনেদিন জিদান 2030 সাল পর্যন্ত ফ্রান্সের ফুটবলের দায়িত্বে থাকবেন। ফ্রান্স গেল 1 দশকে একটা সাকসেসফুল জার্নি শেষ করেছে নিঃসন্দেহে, কিন্তু চলমান ধারায় একটা পরিবর্তন তো দরকার। আর সেটা জিদানের হাত ধরেই হতে পারে এমনটাই ভেবেছে ফ্রান্স। আর জিদান তো সেই কবে থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেখেছেন এমবাপ্পেদের দায়িত্ব নিতে। কোচ হয়ে নিজের স্যাটিসফ্যাকশনের কথা তো বলেছেনই, সেই সাথে এই দায়িত্বটা যে অনেক বেশি চ্যালেঞ্জিং সেটাও বলেছেন। ঠিকই তো, দেশম ফ্রান্সকে 2বার ফাইনালে তুলেছিলেন, জিতিয়েছিলেন শিরোপা। শেষ অ্যাসাইনমেন্টেও দলকে সেমিফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন। এক দেশমের যা রেকর্ড তা তো জিদানের পেছনে তারা করবেই। তাই নেক্সট ওয়ার্ল্ড কাপে দলকে শিরোপার রেসে যে এগিয়ে রাখতে হবে। এই ফ্রান্স তো তেমন একটা দলই, তাই জিদানের জন্য এখন চ্যালেঞ্জটা অন্য যে কোনো সময়ের থেকে বেশি। চ্যালেঞ্জ, সেই শব্দটা তো জিদান কবেই ঝেড়ে ঝুড়ে পেছনে ফেলে এসেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে যখন ডাগ আউট সামলেছেন তখন টানা 3 মৌসুম ইউসিএল জিতেছেন। প্লেয়ার হিসেবে ট্রফিটা তো উঁচিয়ে ধরেছেনই, কোচ হিসেবেও জানেন এই ট্রফি জেতার অনুভূতি কেমন। এবার পালা ন্যাশনাল সাইডে কিছু করে দেখানো। আসলে জিদানের মতো প্লেয়ার কিংবা কোচের ভালো কিছু করা মানে হচ্ছে ট্রফি জেতা। মানদণ্ডটা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে কেবল ট্রফি দিয়েই বিবেচনা করতে হয়। জাতীয় দলেও তাই ট্রফি জিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে হবে ফ্রান্স ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তি। আর মনে রাখতে হবে, লাল কিংবা হলুদ কার্ড কিন্তু এখন ডাগ আউটে দাঁড়ানো কোচকেও দেওয়া হয়, যেটা চল 2006 বিশ্বকাপে ছিল না। আবু নাইম, 71। আপনারা চোখ বন্ধ করে শুধু সমালোচনা করে গেছেন। সমালোচনায় আপনারা রীতিমতো অন্ধ হয়েছিলেন। এভাবেই 2026 বিশ্বকাপ শেষে টুর্নামেন্ট জুড়ে চলা সমালোচনার কড়া জবাব দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু তাই না, সমালোচনাকে হেড ক্যাম্পেইন আর অভিযোগগুলোকে উড়িয়ে দিলেন ফেক রিউমার্স বলে। তবে নিজের প্রশংসা নিজেই করতে একবারে অন পয়েন্ট ইনফান্তিনো। 2026 বিশ্বকাপকে আখ্যা দিলেন ইতিহাসের সেরা বিশ্বকাপ হিসেবে। বিস্তারিত তাজদিন খন্দকারের রিপোর্টে। আপনারা লুকিয়েছিলেন আর আমরা রাজপথেই ঘুরেছি। সমালোচনার ঘৃণায় আপনারা এতটাই অন্ধ ছিলেন যে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতেই পাননি। চোখে কালো কাপড় পরে বসেছিলেন আপনারা। এমন বিস্ফোরক সব কথা বলে এক ড্রামাটিক এন্ট্রি মিস্টার জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্ব ফুটবলের টক অফ দ্য ওয়ার্ল্ড ফিফা বস রীতিমতো হুমকি ছুড়ে দিলেন সমালোচকদের। কিন্তু হঠাৎ কেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ইনফান্তিনো? 2026 বিশ্বকাপ নিয়ে বিতর্ক, অনিয়ম, অরাজকতা কিংবা ছলচাতুরিতার হুইসেল এখনো বাজেনি। তাই আলোচনায় ঘুরে ফিরে বারবার ফিফা প্রেসিডেন্টের নামটা। কেন তিনি মুখে কুরু পেটে বসে আছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছিল সমর্থকরা। এবার সেসব কিছুর কড়া জবাব নিয়ে স্পটলাইটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বড় কর্তা। ট্রাম্পের ফোনের সিদ্ধান্ত বদল, রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা, আকাশ ছোঁয়া টিকেটের দাম, সব মিলিয়ে সমালোচনায় জর্জরিত মেগা আসর। অবশেষে মুখ খুলল ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। আপনারা যারা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেননি তাদের জন্য আমার দুঃখ হয়। সমালোচনা আর ঘৃণায় আপনারা এতটাই অন্ধ ছিলেন যে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাননি। আপনাদের চোখে কালো কাপড় বাঁধা ছিল বোধহয়। ইনফান্তিনোর ভাষায় স্পষ্ট ছাপ, ডোন্ট কেয়ার মাইন্ডের। ইনস্টাগ্রামের দীর্ঘ এক পোস্টে সমালোচনাকে বললেন হেট ক্যাম্পেইন আর অভিযোগগুলোকে উড়িয়ে দিলেন ফেক রিউমার্স বলে। বরং দাবি করলেন যারা আঙুল তুলেছেন তারা মাঠে ছিলেন না, বাস্তবতাটা একেবারেই দেখেননি। আপনারা যখন কলম কাগজের পেছনে কিংবা পর্দার আড়ালে ছিলেন তখন আমরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছি, কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা বিশ্বকাপ আয়োজন করেছি। শুধু
জবাব নয়, নিজের কাজেরও দিলেন ফিরিস্তি। বললেন ফিফা অফিসে বসে বিশ্বকাপ চালায়নি, কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের রাজপথে ঘুরে সমর্থকদের সঙ্গে ছিল প্রতিটি মুহূর্তের সাক্ষী হিসেবে। তার দাবি, যেখানে অনেকে বিভেদের গল্প খুঁজেছেন সেখানে ফুটবল লিখেছে ইউনিটির নতুন অধ্যায়। আর নিজের প্রশংসা নিজে করে জানিয়ে দিলেন 2026 বিশ্বকাপেই যে ইতিহাসের সেরা। আপনারা যখন লুকিয়েছিলেন, আমরা তখন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের রাজপথে ঘুরেছি, সমর্থকদের সঙ্গে কথা বলেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সবার নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং আমি এটা স্পষ্ট করে বলতে চাই, 2026 সাল বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ। শেষ পর্যন্ত ইনফান্তিনোর কণ্ঠে একটাই বার্তা, কাজেই নাকি সবচেয়ে বড় জবাব। তার দাবি, নিরাপত্তা থেকে আয়োজন সবকিছুই ছিল টপ ক্লাস। তাই সমালোচনা নয়, এই বিশ্বকাপ ইতিহাসে লেখা থাকবে সাফল্যের গল্প হয়েই। তবে তার এই দাবির বিরুদ্ধে অবস্থান মানবাধিকার সংস্থাগুলোর। ইনফান্তিনোর নাকি ফুটবল পরিচালনার কোনো যোগ্যতা নেই, এমন কড়া মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থাগুলোর প্রধানরা। তাজিন খন্দকার, 71। জাতীয় দলের জার্সি তুলে রেখে ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় ক্লাবের রঙে ফেরার। বিশ্বকাপ জয়ী স্পেনের উৎসবের কেন্দ্রে ছিলেন বার্সেলোনার ফুটবলাররা। আর নতুন মৌসুমে সেই স্প্যানিশ আধিপত্যর ছায়াই দেখা যাবে এল ক্লাসিকোতে। ঘরোয়া ফুটবলে বার্সেলোনার রাজত্ব ভাঙতে 16 বছর আগের পরীক্ষিত ফর্মুলায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে আবার জোসে মরিনিও, তার হাতে নতুন তারকায় সাজানো দল। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন কোনো রাজত্বের শুরু? আরো জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপ শেষ, কিন্তু যুদ্ধ নয়। জাতীয় দলের পতাকা নামতেই ফুটবলের আকাশে আবারও অপেক্ষা সাদা আর নীল মেরুন রঙের। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উৎসব এবার ভাগ হয়ে যাবে মাদ্রিদ ও বার্সেলোনায়। একই দেশের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলাররাই কয়েকদিন পরে দাঁড়াবেন একে অন্যের বিপক্ষে এল ক্লাসিকোর আগুনে। আর সেই আগুনে বার্সেলোনার দাপট থামাতে রিয়াল মাদ্রিদ খুলেছে 16 বছর আগের নকশা। সালটা 2010, তখনও বিশ্বকাপ জিতেছিল বার্সেলোনার ফুটবলার নির্ভর স্পেন। পেপ গার্দিওলার দল তখন ইউরোপের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর ফুটবল খেলেছে। মেসি, জাভি, ইনিয়েস্তাদের পাসের জালে আটকে যাচ্ছিল প্রায় সব প্রতিপক্ষ। বার্সার সেই সাম্রাজ্যে আঘাত আনতেই ইন্টার মিলান থেকে জোসে মরিনিওকে এনেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সঙ্গে যোগ দিয়েছিলেন আনহেল ডি মারিয়া, মেসুত ওজিল, সামি খেদিরা ও রিকার্দো কারভালিও। আগে থেকেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, বেনজেমা ও শাভি আলোনসো। 16 বছর পর পেরেজের বোর্ডে আবারও একই চাল। বার্সেলোনা গত 2 মৌসুমের 6টি ঘরোয়া ট্রফির 5টি জিতেছে। রিয়ালের অর্জন যেখানে শূন্য, তাই বার্নাবুতে ফিরেছেন দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনিও। আর তার জন্য অর্থ ভান্ডারের দরজাও খুলে দিয়েছে ক্লাবটি। মার্ক কুকুরেয়া, ডেনজেল ড্রামফ্রিজ, ইব্রাহিম কোনাতে ও বার্নার্দো সিলভা ইতিমধ্যে যোগ দিয়েছেন। কুকুরেয়ার পেছনে 6 কোটি, ড্রামফ্রিজের পেছনে খরচ 2 কোটি ইউরো। কোনাতে ও বার্নার্দো এসেছেন বিনা ট্রান্সফার ফিতে। সবচেয়ে বড় চালটা এখনো বাকি। বিশ্বকাপে নজর কাড়ায় ইয়ান দিওমানদের জন্য 10 কোটি ইউরোর বেশি দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। মাঝমাঠে গতি, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব ফেরাতে লক্ষ্য বিশ্বকাপ জয়ী রদ্রি। তাকে পেতে 3 অঙ্কের প্রস্তাবের প্রস্তুতিও আছে লস ব্ল্যাঙ্কোদের। তবে অর্থ দিয়ে দল কেনা যায়, সাফল্য তো আর কেনা যায় না। আগের মৌসুমে 18 কোটির বেশি ইউরো খরচ করেও প্রত্যাশিত ফল পায়নি রিয়াল। 2010 সালে মরিনিওর প্রথম মৌসুমেও এসেছিল শুধু কোপা দেল রে, কিন্তু পরের বছর 100 পয়েন্টে লা লিগা জিতে বার্সার রাজত্বে ফাটল ধরিয়েছিলেন এই পর্তুগিজ কোচ। বিশ্বমঞ্চে স্পেনের জয় শেষ হয়েছে, এবার শুরু ক্লাবের লড়াই। বার্সার কাছে আছে ছন্দ ও আত্মবিশ্বাস, রিয়ালের হাতে অর্থ, তারকা আর পুরনো এক শিকারী। প্রশ্ন একটাই, 16 বছর পর মরিনিও কি আবারও থামাতে পারবেন কাতালান সাম্রাজ্য? জুবাইর নূর, 71। প্রাক মৌসুম প্রস্তুতিতে দ্বিতীয় পরীক্ষায় নামছে রিয়াল মাদ্রিদ। রাত 3:30টায় আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে লেগানেসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। দর্শক শূন্য মাঠে হবে প্রস্তুতি ম্যাচটি। দীর্ঘ 13 বছর পর রিয়ালের ডাগআউটে ফেরা জোসে মরিনিওর জন্য এটা দল গোছানোর আরেকটা গুরুত্বপূর্ণ সুযোগ। প্রথম প্রস্তুতি ম্যাচে কারণদের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোস। তবে পারফরমেন্সে এখনো স্পষ্ট হয়নি মরিনিওর কাঙ্ক্ষিত ছন্দ। লেগানেজের বিপক্ষে প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামতে পারেন ফেদেরিকো ভালভার্দে। বিশ্বকাপ শেষে বিশ্রাম থাকায় দলের বেশ কয়েকজন বড় তারকাকে এখনই পাচ্ছে না মরিনিওর দল। ফলাফলের চেয়ে খেলোয়াড়দের ফিটনেস, রক্ষণাত্মক সংগঠন এবং নতুন কৌশলের বাস্তবায়নই থাকবে রিয়ালের মূল লক্ষ্য। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।